বন্ধুরা, বাড়ির ভেতরে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়াটা ফাঁকা ফাঁকা লাগে। পুরুষ মানুষ বাইরে কাজে যাচ্ছে, কখনো চাকরি, কখনো বিজনেসের জন্য। বাড়িতে আসার পর সে যখন তার স্ত্রী আর মায়ের মধ্যে এই যে দ্বন্দ্ব, এই ডিবেট, এটাকে বাড়িতে এসে যখন এই ঝগড়া সে যখন দেখে বা যখন সে শোনে, তখন কিন্তু কখনোই একটা পুরুষ মানুষের মেন্টাল হেলথ ঠিক থাকে না। সেটা পুরোপুরি তার ইম্প্যাক্ট তার কর্মজীবনে পড়ে, এবং ইম্প্যাক্টটা কর্মজীবনে পড়ার পরে সেখান থেকে কিন্তু একটা নেগেটিভিটি ছড়ায় তাদের ওভারঅল ফ্যামিলিতে। আর এটা বহুদিন ঘটতে ঘটতে চলে আসে নানান রকম অর্থনৈতিক এবং মানসিক সমস্যা। তো এটা আমরা প্রত্যেকে জানি, তার সত্ত্বেও এই জিনিসটা, এই ভুলটা আমরা প্রত্যেকে করছি। আজকের দিনে প্রচুর পরিমাণে করছি। একে অপরের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাদের মধ্যে নেই, যার ফলে টোটালটাই একটা অবনতির দিকে যাচ্ছে। একটা মারমার কাটকাট সিচুয়েশান প্রত্যেকটা ফ্যামিলিতে, মন কষাকষি, কারোর সাথে কারোর মিল নেই, হিংসা বিদ্বেষ, এইসব হতে হতে অবশেষে যে ফল সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে হয় কেউ ঘাস মারা বিষ খাচ্ছে, অথবা কেউ ইঁদুর মরা বিষ খাচ্ছে, অথবা কেউ গলায় দড়ি দিচ্ছে, বা 20টা ঘুমের ট্যাবলেট একসাথে খেয়ে আত্মহত্যা করছে। আমরা যদি আমাদের আশেপাশের সরকারি হাসপাতাল বা প্রাইভেট নার্সিংগুলোতে ভিজিট করি, আমরা প্রত্যেক দিন এরকম ঘটনা সেখানে দেখতে পাবো। হাসপাতালের সুপার, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, হাসপাতালের ম্যানেজমেন্ট টিম, হাসপাতালের নার্স, ইচ অ্যান্ড এভরিবডি যন্ত্রণায় ভুগছে। তারা কাউন্সেলিং করার চেষ্টা করছে এদেরকে, কিন্তু কোনোভাবেই এই সোসাইটি কিন্তু এই ভালো জিনিসটা, যে শিক্ষণীয় জিনিস, সেটা নিতে পারছে না, এবং তাদের পরিবার আস্তে আস্তে শেষ হচ্ছে। প্রত্যেক দিন একটা বড় ছোট পরিবারে হয় একজন ছেলে অথবা মেয়ে এরকমভাবে বিয়োগ হচ্ছে। হাসপাতালের নার্সরা জানে যে পারিবারিক এই অশান্তি সহ্য করতে না পেরে একটি ছেলে যদি বিষ খায়, তো তখন একটা নার্স তার নাক দিয়ে, তার মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে সারা পেট যখন ওয়াশ করে, তখন সেই যে যন্ত্রণা, এটা ফিল করে ওই নার্স আর ওই পেশেন্ট যে আত্মহত্যা করবে বলে বিষ খেয়েছে। তো কেন হচ্ছে এসব? যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আমরা করি যে কেন হচ্ছে, প্রত্যেক দিন এত মানুষ কেন সুসাইড করার চেষ্টা করছে, যদি এর কারণ দেখতে চাই, যদি এর কারণ খুঁজতে চাই, তাহলে আমরা পাবো একটাই কারণ, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। তো ওভারঅল যদি দেখা যায় যে এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে যে কারণেই হোক, মানুষ কিন্তু নিজেকে শেষ করার চেষ্টা করছে। আমরা যদি চেষ্টা করি এখান থেকে বেরিয়ে আসার, তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা এখান থেকে ফিরতে পারি। অ্যাকচুয়ালি ফেরে না কারা? যাদের কাছে কোনো অপশান থাকে না, যারা ভাবে যে আমার কাছে রাস্তা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, এবং আমাদের কাছে রাস্তা আছে। রাস্তা নেই এমন হতে পারে না। আপনি যত যন্ত্রণাতেই থাকুন না কেন, রাস্তা ডেফিনেটলি আছে। আপনার চোখে এমন কোনো গ্লাস আপনি পড়েছেন, বা আপনার সেই নলেজটা নেই যে কিভাবে আপনি এই সমস্যা থেকে একটা আলাদা রুট বের করে আপনি রিলিজ পাবেন, এটা আপনার জানা নেই। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি। তো ইউ হ্যাভ টু নো দ্য সলিউশন ফ্রম অ্যান এক্সপার্ট। তো চলুন এবার কাহিনীতে ফিরে আসি। আমি যে ছেলেটিকে কাউন্সেলিং করেছি, বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল আমারই এক স্টুডেন্ট। সে আমাকে এসে বলছে যে দাদা, আমি সাংঘাতিক সমস্যায় আছি, ভেরি রিসেন্ট আমি বিয়ে করেছি, এবং 1-1.5 মাস ঠিকঠাক ছিল। তো আমি বললাম কি হলো? তো ও প্রথম থেকে যেটা আমাকে বলেছে সেটা আমি প্রথমে বলছি, তবে এক্ষেত্রে আমি তার নাম বা ঠিকানা এটা কোনো কিছু মেনশান করব না, কারণ ইট ইজ ভেরি ভেরি পার্সোনাল। তো এক্ষেত্রে এটা আমার করাটা ঠিক হবে না, আমি কখনোই এটা করতে পারি না। তো সে বলল যে 6 মাস আগে বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখছিল। আমার বাবা মায়ের বক্তব্য যে গরিব মেয়ে আনতে হবে, গরিব মেয়েরা নাকি ভালো সংসারী হয় এবং এদের লোভ কম হয়। এটা তার বাবা মায়ের ওপিনিয়ন। তাদের মত অনুসারে একটি গরিব মেয়েকে তার ছেলের সাথে তারা বিয়ে দিয়েছে, এবং 1-1.5 মাস যাওয়ার পর এবার আস্তে আস্তে এদের এই কাহিনীতে একটা টুইস্ট আসা স্টার্ট হয়। ছেলেটি একটি চাকরি করে,
বহু দূরে তাকে বাসে ট্রেনে যেয়ে চাকরি করতে যেতে হয় এবং সে অনেক রাত্রে বাড়িতে ফেরে। তো এরকম একটা জীবনযাত্রা তার, মাইনেও যে অনেক বেশি তা নয়, স্বল্প মাইনে। তো এরকম একটা স্ট্রেস নিয়ে একটা পুরুষ মানুষ যখন কাজকর্মে বেরিয়ে পড়ে এবং একদিকে যদি তার পরিবারে এরকম একটা ঘটনা চলতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু একটা পুরুষ মানুষের মেন্টাল হেলথ কখনোই ভালো থাকে না। যে জিনিসটা কিন্তু বাড়িতে মহিলারা বোঝে না। বাড়িতে মহিলাদের একটাই জিনিস, আই হ্যাভ টু বি পাওয়ারফুল, আমাকে পাওয়ারফুল হতে হবে এবং ডমিনেট করতে হবে আরেকজনকে, তাহলেই বোধহয় আমি বেশি পাওয়ারফুল হতে পারবো, মানুষ আমাকে বেশি দাম দেবে। তো এই জিনিসটা ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে থাকে। তারা বোঝে না যে পুরুষ মানুষ কত কষ্ট করে, কত বাধা অতিক্রম করে বাইরে থেকে পয়সা রোজগার করে আনে। তো যাই হোক, এটার পেছনে একটা হিউম্যান সাইকোলজি আছে, যেটা আমি একটু পরে বলছি। তো এক্ষেত্রে কাহিনীতে আবার ফিরে আসি। তো প্রত্যেক দিন বাড়িতে আসার পর ছেলেটি দেখছে যে এরকম একটা দ্বন্দ্ব। তারপর আস্তে আস্তে তার ওয়াইফকে তার বাড়ি থেকে খোটা দেওয়া হতো যে সে গরিবের মেয়ে বলেই তাকে আনা হচ্ছে যাতে সংসার সুখের হয়। এখন তাকেই খোটা দেওয়া হচ্ছে যে তুমি গরিবের মেয়ে, তুমি তেমন কিছু তোমার বাপের বাড়ি থেকে আনতে পারোনি। এই সমস্ত জিনিস নিয়ে তাকে খোটা দেওয়া হচ্ছে। তাহলে ভাবুন, তার নববিবাহিতা যে বউ, তার মেন্টাল স্ট্যাটাসটা কোন জায়গাতে আছে। এবং সে যেহেতু নতুন, এই পরিবারের সাথে তার অ্যাটাচমেন্ট নেই, তাকে সহ্য করা ছাড়া আর কিছু তার কাছে রাস্তা নেই। এবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা মানুষের শারীরিক ক্ষমতা যেমন কম বেশি হতে পারে কি হয়, ঠিক মানসিক ক্ষমতাও কিন্তু কম বেশি। তো যাদের কম, অনেক মেয়েরা আমাদের ক্লিনিকে আসে যারা সামান্য একটা এক্সাম তার ভয়ে তারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে। আর এটা তো জীবনযাত্রার ব্যাপার, সংসারের ব্যাপার, কতটা বড় চাপ। তো এই জিনিসটা সবার সহ্য করার ক্ষমতা কিন্তু নেই। তো এই জিনিসটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদেরকে বোঝা উচিত। আর আরেকটা জিনিস হলো, একটি মেয়ে সে যখন আরেকটা পরিবার থেকে এই পরিবারে আসছে, তখন সে একটা ফরেন বডির মতো। অর্থাৎ আমাদের যদি হাড় ভেঙে যায়, হাতের যদি হাড় ভেঙে যায়, যারা সার্জেন তারা যখন ওটি করে তখন একটা প্লেট বসায় হাতে। দিস ইজ কল্ড ফরেন বডি, অর্থাৎ এটা আমাদের বডির অংশ নয়। তো একটি মেয়ে যখন বাইরে থেকে আপনার বাড়িতে আসে বউ হিসাবে, তখন সে কিন্তু এই পরিবারের একটা ফরেন বডির মতো। তো সে আসার পর প্রথম কিন্তু অনেক কিছু হতেই পারে, অ্যালার্জি হতে পারে বা ইচিং হতে পারে, একটু ডিসকমফোর্ট ফিল হতে পারে। এই জিনিসটা পরিবারকে একত্রে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে পজিটিভ ওয়েতে, যে 2-3 মাস একটু যাবে, ধৈর্য রাখতে হবে। যদি এই মেন্টালিটি থাকে যে ওকে এই ফ্যামিলির মেম্বার আমরা রাখবো, দেন আস্তে আস্তে সয়ে যাবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক এই প্লেটের মতো। আর প্রত্যেকটা পরিবারের গার্ডিয়ানদেরকে বলছি, এটা বোঝা উচিত যে বাবা মা যদি তার সন্তানকে, ছেলেকে যদি সত্যি ভালোবাসে, তাহলে তার যে ওয়াইফ অর্থাৎ তাদের যে বৌমা, তাকে মন থেকে ভালোবাসা উচিত। একদিকে আপনি আপনার ছেলের বউকে টর্চার করছেন বা সেই চোখে দেখছেন না, আরেকদিকে একটা অকৃত্রিম ভালোবাসা আপনার ছেলের প্রতি আপনি দেখাচ্ছেন। এটা কিন্তু আপনার ছেলে বুঝতে পারবে। যদি আপনি আপনার ছেলেকে সত্যি ভালোবাসেন, তাহলে আপনাকে তার যে বিবাহিতা ওয়াইফ অর্থাৎ আপনার বৌমা, সে আপনার ছেলেরই একটি অংশ। তো তাকে ভালো রাখা উচিত। আই থিঙ্ক যদি তাকে ভালো রাখেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ছেলে ভালো থাকবে। তো এই যে সাইকোলজি, এটা যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু আপনার সংসার ঠিকঠাক থাকবে। তো অনেক ক্ষেত্রে বাবা মারা এই ভুলটা করে থাকেন। একদিকে তারা এদিকে টর্চার করছে বা দুটো কটু কথা বলছে তার বৌমাকে,
আর একদিকে তার ছেলেকে ভালোবাসার চেষ্টা করছে। তো এটা কিন্তু ফেক, এই ট্রাইটা করাটাই ফেক, এটা বাস্তবে পসিবল নয়। তো আজকের দিনে এরকম বহু ফ্যামিলি আমি দেখি যারা একসাথে, যেটাকে একান্নবর্তী পরিবার বলা হয়, যে এক অন্নবর্তী পরিবার, মানে একটা হাঁড়িতেই রান্না হবে, সবাই একই ছাদের তলায় থেকে আস্তে আস্তে তাদের জীবনটা অতিবাহিত করবে। বহু ফ্যামিলি এরকম আছে এবং এরা সমাজে এরা প্রশংসনীয়, এদেরকে অন্য চোখেই দেখা হয়, একটা অনেক উপরের লেভেলের এদেরকে ভাবা হয়, এরা সমাজের জন্য একটা এক্সাম্পল। তো এখানে এটা একটা উইন উইন সিচুয়েশন। প্রত্যেকটা মেম্বারকে কিন্তু একটা নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি রেখে এগোতে হবে। অহেতুক ইগো, পাওয়ার, ডমিনেটিং অ্যাটিটিউড, এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনতে হবে। তো এই যে কাহানিতে এই যে ছেলেটা সাফার করছে, এই ছেলেটার মেন্টাল হেলথ, একটা পুরুষ মানুষের মেন্টাল হেলথ কখনো ঠিক থাকে যদি তার বাড়িতে সবসময় অশান্তি চলে? তো এটাই হচ্ছে এই ছেলেটার কাহানি। তার বাড়িতে এরকম একটা সিনারিও চলছে এবং ডে বাই ডে তার মা তার ওয়াইফকে অত্যাচার করে যাচ্ছে, ছোট বড় কথা বলছে, ইভেন একদিন চুলের মুঠি ধরে তাকে মারধরও করেছে। তো এই যে টর্চারটা সবাই সহ্য করতে পারে না। তারপর মেয়েটি তার বাপের বাড়িতে চলে যায় এবং ছেলেটি অফিস থেকে তার শ্বশুরবাড়িতে যাতায়াত, এরকমভাবে তার জীবনটা একটা টালমাটাল অবস্থায় এখন চলে এসেছে। তো আমি তাকে কি গাইড করেছি সেটা তো আমি বলবোই এই ভিডিওতে। তো এটা ছিল এই ছেলেটির কাহানি, যেটা যদি বলা যায় যে আজকের দিনে ঘরে ঘরে কিন্তু একই ঘটনা ঘটছে এবং মানুষ একটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, হয় ডিভোর্স বা বাবা মাকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, এই ধরনের যে জিনিসগুলো আজকের দিনে সাংঘাতিকভাবে ঘটছে। আর এগুলো ছাড়াও যেটা ঘটছে সেটা হচ্ছে এই সুইসাইড। মানুষ কখন জীবনকে শেষ করে জানেন? যখন তার কাছে মনে হয় বেঁচে থাকার থেকেও মৃত্যুটা তার কাছে যখন অমৃত মনে হয়, বেঁচে থাকাটা যখন তার কাছে শাস্তি মনে হয় আর মরে যাওয়াটা তার কাছে একটা স্বাধীনতা মনে হয়, তখন মানুষ বিশাল এক বড় পাহাড়ের উপর থেকে ঝাঁপ মারে বা বিষ খায়। তো আমি জানি না যে এই ভিডিও দেখার পর এই জিনিসটা কমে যাবে কি না, আমি জানি না, কিন্তু আমি চাই এই জিনিসটা নিয়ে মানুষ একটু ভাবুক। প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে যে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে একটা প্রবলেমের সলিউশন করা যেতে পারে। আমাদের কাছে সেই সলিউশনটা না থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা জীবনটাকে শেষ করার দিকে চলি। এই প্রবলেমগুলো নিয়ে যারা স্পেশালিস্ট তাদেরকে ছাড়া এই প্রবলেমগুলো সবার সাথে শেয়ার করা উচিত নয়। খুব ক্লোজ বন্ধুবান্ধব থাকলে তাদেরকে বলে একটু মন হালকা করা যেতেই পারে, এখানে কোনো দোষের নয়। তবে এক্সপার্ট যারা আছে এই টপিক নিয়ে কথা বলে তাদের সাথে আপনারা ডিসকাস করুন কিভাবে এর সলিউশন তারা দিচ্ছে, তার মধ্যে যেটা বেটার লাগে সেটা অ্যাকসেপ্ট করুন। আমাদেরকে একটা জিনিস বোঝা উচিত যে দিনের শেষে ফার্স্ট প্রায়োরিটি এটা হওয়া উচিত যে আমার নিজের ইন্ডিভিজুয়াল বডি, নিজের ইন্ডিভিজুয়াল মাইন্ড, নিজের ইন্ডিভিজুয়াল সুখ শান্তি, এটাকে আমাদের ফার্স্ট টার্গেট রাখা উচিত, যে এটাকে আমাদেরকে জয় করতেই হবে। যদি আপনি নিজের সুখ শান্তি, একান্ত নিজের এই সুখ শান্তি যদি হাসিল করতে না পারেন, অর্থাৎ আপনি জীবন্ত লাশ এবং আপনি পারবেনও না আপনার ওয়াইফকে খুশি করতে, আপনার মাকে খুশি করতে, আপনার সন্তানকে খুশি করতে, এটা সম্ভব নয়। বিকজ যে নিজেকে হ্যাপি রাখতে জানে না, সে নিজেকেই পাচ্ছে না হ্যাপি রাখতে, তো আর কাউকে হ্যাপি রাখবে কীভাবে? সে তো জানেই না। তো প্রথম হচ্ছে যে এই ধরনের সুইসাইডাল যে কাণ্ড কারখানা, এটা করার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পথ আছে, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট ফার্স্ট। সেকেন্ড, আপনি ওপিনিয়ন নিতে পারেন ডেফিনেটলি। থার্ড হলো আপনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পারেন। যদি অ্যারাবিকে না পড়তে পারেন, যদি সংস্কৃতে না পড়তে পারেন, তাহলে বাংলায় ধর্মগ্রন্থগুলো আছে ট্রান্সলেটেড, সেগুলো পড়ুন, সেখান থেকে অনেক মোটিভেশন পাবেন। এটা
খুবই সত্যি কথা যে বাবা মা সব থেকে কাছের, ওয়াইফ সব থেকে কাছের, বাচ্চারা সব থেকে কাছের, কিন্তু তার থেকেও কাছের সেটা হচ্ছে উপরওয়ালা। আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে সব থেকে ভালোবাসার এবং কাছের যদি কেউ থাকে সেটা হচ্ছে একমাত্র গড, ঈশ্বর। তার পরের লেয়ারে ইমিডিয়েট আসছে বাবা মা। তো প্রত্যেকে আমরা মানুষ, আমরা বাচ্চা, ওয়াইফ, বাবা মা, ভাই বোন, প্রত্যেকে মানুষ। মানুষের ভুল হতে পারে, বাবা মায়েরও ভুল হতে পারে, কিন্তু উপরওয়ালার সাথে আপনি সঠিকভাবে যদি কানেকশান রাখেন, যদি তার সাথে খোলা মুক্ত পরিবেশে 2 মিনিট কথা বলতে পারেন, আপনি অনেক হালকা হয়ে যাবেন। এবং মানুষ আপনার সাথে অনেক তার নিজের স্বার্থ রেখে, সে যেই হোক না কেন, সে নিজের স্বার্থ রেখে কথা বলবে, কিন্তু উপরওয়ালা কিন্তু আপনার সাথে যখন কথা বলবে তার নিজের স্বার্থ রেখে বলবে না। তো এবার একটু এই কাহিনীতে আসি। তো প্রথম কথা হচ্ছে, আপনার ফ্যামিলিতে বাইরের আত্মীয় স্বজন তাদেরকে এন্ট্রি কম দেবেন এবং তারা যেন পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করে, এটা প্রথম মাথায় রাখতে হবে। এটা আপনাকে এর বিরোধিতা করতেই হবে। আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনার বাবা মা, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন, পার্সোনাল ম্যাটার, এখানে ফিসফিস করে পাশ থেকে যেন কেউ ইন্টারফেয়ার না করে। এটা হচ্ছে একটা ফ্যামিলিতে একটা রুল করে নিন। যদি এরকম দেখেন, তাকে আইসোলেট করতে হবে। ইউ হ্যাভ টু আইসোলেট ইমিডিয়েট। এরপরে যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, এখানে একটা সাইকোলজিক্যাল ম্যাটার কাজ করে। তো আমি ওকে বললাম যে তোমার কোনো অধিকার নেই যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এসেছো বিয়ে করে, তোমার না আছে অধিকার তোমার ওয়াইফকে একটি রান্নাঘর, সেপারেট রান্নাঘর না দেওয়ার, এবং তোমার এটাও অধিকার নেই তোমার মায়ের থেকে রান্নাঘরটা কেড়ে নেওয়ার। একটা সিম্পল জিনিস চিন্তা করুন, এতদিন যে মা একটা রান্নাঘরে তার নিজের বিয়ের পর থেকে এই পর্যন্ত সে রান্নাঘরটা সামলে এসছে, সেই রান্নাঘরে যদি আজকে হঠাৎ করে বাইরের একজন এসে সেই রান্নাঘরে এন্টার করে এবং সেখানে কর্তৃত্ব ফলাতে থাকে, তার নিজের চয়েস যদি সেখানে দেখাতে থাকে, একজন মায়ের পক্ষে সেটা মেনে নেওয়া কি পসিবল? কখনোই না। আমি তো বলবো কখনোই পসিবল নয়। আজকে আমাদের ইন্ডিয়ান কালচারে একটি মেয়ে, সে বিয়ের পর একটি ছেলের বাড়িতে এসে থাকে। আজকে যদি নিয়মটা এমন হতো যে বিয়ের পরে ছেলেরা মেয়ের বাড়িতে গিয়ে উঠবে এবং সেখানে গিয়ে ছেলেটির যে শ্বশুর, সেই শ্বশুর যদি কোনো বিজনেস করে বা চাকরি করে, তাহলে সেখানে ছেলেটি গিয়ে সেই বিজনেসে বা চাকরিতে ইন্টারফেয়ার করবে, তাহলে জিনিসটা কেমন হতো? তাহলে সমস্যাটা ক্রিয়েট হতো এই জামাই আর শ্বশুরের মধ্যে। রাইট ইয়া নট? ডেফিনেটলি। তো আজকে যেহেতু একটা মেয়ে বিয়ের পর তার হাজব্যান্ডের বাড়িতে আসছে, তো এখানে মেয়েটি এসে একটি রান্নাঘরে প্রবেশ করছে, যে রান্নাঘরে আগে একজন লিডার ছিল, এখন দুজন লিডার হয়ে গেছে। তো একটা রাজত্বে দুটো রাজা, ঝামেলা তো হবেই। তো যদি পসিবল হয়, কনভিন্স করে এক জায়গায় থাকা, এর থেকে ভালো কিছু হয় না। আর যদি সলিউশন না আসে, তাহলে এর ইম্প্যাক্ট সাংঘাতিকভাবে আপনার কর্মজীবনে, আপনার বিজনেস, আপনার চাকরিতে গিয়ে পড়বে। তো এখানে একটি পুরুষ মানুষের কি করা উচিত? ফার্স্ট অফ অল, এটা আমাদের মাথায় নিতে হবে যে আমরা যেখানে আছি এটা হচ্ছে আমার বাবা এবং মায়ের বাড়ি। তারা এটাকে তিলে তিলে গড়েছে, এখানে সবচেয়ে বেশি অধিকার তাদের। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিছু করতে হবে। সেটা হতে পারে একটা ফ্ল্যাট, হতে পারে আলাদা জায়গায় জমি কিনে একটি বাড়ি করার। তো বিয়ের পরপরই প্রত্যেকটা পুরুষ মানুষের আলাদা একটা এস্টাবলিশমেন্ট আই থিঙ্ক করা উচিত। এই টার্গেটটা আমি কেন দিচ্ছি? এটা দিচ্ছি মানে আমি এটা চাইছি না যে প্রত্যেকটা ছেলে মেয়ে বা ছেলে বউ তার শ্বশুর শাশুড়ি বা মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে সেপারেট হয়ে যাক। নো, সেপারেট হয়েই সম্পর্ক সব থেকে ভালো রাখা যায়। এর পেছনেও একটা সাইকোলজি আছে। কেমন? যখন আপনি একজন পুরুষ মানুষ, আপনি যখন
একটা আলাদা এস্টাবলিশমেন্ট করবেন, যখন আপনার ওয়াইফকে একটা আলাদা রান্নাঘর আপনি দেবেন, একটি আলাদা বাড়ি বা একটা ফ্ল্যাট আলাদা যদি আপনি করতে পারেন, যদি সেখানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন, তাহলে তখন সাইকোলজিটা কেমন চেঞ্জ হবে। তখন আপনার বাবা মা তাদের মাথায় একটা ক্লিক করবে যে আমার ছেলে সে স্ট্যাবলিশড হয়ে গেছে, এবং আপনার মায়ের এবং ওয়াইফের তাদের সাইকোলজিটা এখন বরাবর হবে। আপনার ওয়াইফের ভাবনাতেও এটা আসবে যে এখন আমাদের নিজেদের কিছু একটা হয়েছে, অর্থাৎ আপনার ওয়াইফকে আপনার মা তখন আর ডমিনেট করতে পারবে না। এটা টোটালটাই ডমিনেশনের খেলা। যখন দুজন বরাবর হবে, এতদিন এরকম ছিল, আপনি এই জায়গায় ছিলেন, আপনার ফ্যামিলি এই জায়গাতে ছিল, যখন আপনি চেষ্টা করে এতটা উপরে উঠবেন, যখন সেম সেম হবেন, তখন এই জিনিসটা আর কাজ করবে না যে ওরা ডাউন। সাইকোলজিটা কি? এই সমাজে শক্তিশালী গোষ্ঠী, শক্তিশালী মানুষ কম শক্তিশালী গোষ্ঠী এবং কম শক্তিশালী মানুষকে ডমিনেট করে, পা দিয়ে মোচাড়তে চায়, দমড়াতে চায়, রাইট? তো এখানেও কিন্তু আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, কিন্তু তাদের মধ্যেও একটা হিউম্যান সাইকোলজি কাজ করে, যার ফলে তারা এটা করে থাকে। তারা হয়তো চায় না এটা করতে, কিন্তু কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো চলে মানুষের। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি আপনার বাবা মার বাড়িতে থাকুন, বাট আপনাকে ভাবতে হবে অ্যাজ এ রেন্ট আমি আছি। আপনাকে এই শক্তিটা অর্জন করতে হবে যে আপনাকে একটা ইমিডিয়েট একটা আলাদা এস্টাবলিশমেন্ট করতে হবে। এবং এতে কি হচ্ছে, এতে আপনি আপনার মাকেও আপনার মায়ের রান্নাঘরটা ফিরিয়ে দিলেন, আপনার ওয়াইফকেও তার স্বপ্নের একটি রান্নাঘর করে দিলেন। দুজনই হ্যাপি থাকবে, এবং তখন যখন আপনারা দুজন বরাবর হবেন, তখন দুজনই দুজনকে রেসপেক্ট করবে। তখন কারোর কোনো কিছু হারানোর ভয় থাকবে না। কেউ ভাববে না যে আমার থেকে এটা ছিনিয়ে নেওয়া হবে। তো একজন যোগ্য পুরুষ হিসাবে আপনি তখনই নিজেকে বাহবা দিতে পারবেন যখন আপনি দুজনকে তাদের দুজনের জিনিসটা পাইয়ে দিতে পারবেন। এবং এটা করলে রিলেশন নষ্ট হবে না, রিলেশন নতুন করে তৈরি হবে। একে অপরের বিপদে ঝাঁপানো, একে অপরের সাথে থাকা, বাবা মা আপনাদের বাড়িতে আসবে, আপনারা বাবা মায়ের বাড়িতে যাবেন, একটা আলাদা বন্ডিং তৈরি হবে, কারণ দুজনই আপনারা একই লেভেলে আছেন। তো আমি অলমোস্ট এই ভিডিওর একদম শেষে চলে এসেছি। এখানে আমি একটা সাজেশন রিকোয়েস্ট প্রত্যেকটা বাবা মার কাছে করতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত, যে আপনাদের ছেলেমেয়েরা তারা নতুন একটা জীবন শুরু করেছে এবং তারা অনেক স্ট্রাগল করছে। আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন, তাহলে তারই একটি অঙ্গ, তার ওয়াইফ, এটিকে আপনাকে বেশি ভালো রাখতে হবে, তাহলে আপনার ছেলে কিন্তু ভালো থাকবে। প্রত্যেকটা ছেলেদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে তোমরা চেষ্টা করো এক্সট্রিম লেভেলে চেষ্টা করো একসাথে থাকার মজাই আলাদা। অনেক চেষ্টা করার পর যদি দেখো যেটা হচ্ছে না, তাহলে কিন্তু কোনো উল্টোপাল্টা ডিসিশান তোমরা নিও না। তোমরা ডেফিনেটলি তোমাদের শান্তি বজায় রাখার জন্য দুটো ফ্যামিলিকে সেপারেট করতে পারো। তুমি তোমার ওয়াইফকে নিয়ে ডেফিনেটলি সেপারেট হতে পারো। বহু দেশে নিয়মই আছে এরকম যে বিয়ের পর তাদের আলাদাভাবে থাকতে হয়, এটাই নিয়ম। একটা ডিস্টেন্স রেখে সম্পর্ক রাখা, এটা কিন্তু অনেক সময় সুখকর এবং খুবই শান্তি ফেরে এতে। এটা আমার নয়, বহু দার্শনিকের কথা। তো এইভাবে যদি তোমরা এই জিনিসটাকে ডিল করো, যদি এইভাবে এই প্রবলেমের সলিউশনটা তোমরা খোঁজো, যদি একটু ট্রাই করো, দুরকম অপশানই আমি শেয়ার করলাম। তো যদি প্ল্যান এতে হয় তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় তাহলে কিন্তু প্ল্যান বি এটা আপনাদের কাছে রাখতে হবে। এই প্রবলেমের সলিউশন হিসাবে আমি এই ভিডিওতে আমার মনে হলো এটাই শেয়ার করার, তাই করলাম। এবং এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন বা বক্তব্য থাকে, আপনি ডেফিনেটলি কমেন্টস বক্সে গিয়ে আমার সাথে কানেক্ট হতে পারেন। আই উইল ডেফিনেটলি গিভ এ রিপ্লাই টু ইউ।
তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য দারুণ হেল্পফুল। সো থ্যাংক ইউ গাইজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।